পড়ল অর্পিতা, নীলের স্ত্রী আদ্রিতার কাকাতো বোন সে। অর্পিতার তালে তাল মিলিয়ে নীলের শাশুড়ি চিত্রাও বলে উঠল, এতগুলো লোক উপহার পাঠিয়েছে, কিন্তু তোমার মতো ভিখিরি মার্কা গিফট আর অন্য কেউ দেয়নি। নিজের স্ত্রীকে ভালোবেসে একটা উপহার দিলে যে এতগুলো কথা শুনতে হতে পারে সেটা ঠিক ভাবতে পারেনি নীল। পরপর বাক্যবাণে জর্জরিত হয়ে নীল কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু নীলকে থামিয়ে ঝংকার দিয়ে উঠল আদ্রিতা, আমি তোমার আতলামি মার্কার কথা শুনতে চাই না। একটা ঠিকঠাক গিফট কিনে দেওয়ার অনুরোধ নেই, আবার বড় বড় কথা, লুজার একটা। আদ্রিতা সেন সম্প্রতি একটি বিদেশি কোম্পানির সাথে ডিল ক্র্যাক করেছে। সেই সূত্রেই বাড়িতে আজ উপহারের বন্যা বইছে। এমন সময় একটা বড় বাক্স হাতে এগিয়ে এলো বাড়ির একজন কাজের লোক। দিদিমণি, এই উপহারটা বিজন দাদাবাবু পাঠিয়েছেন। বিজনের নামটা শুনেই আদ্রিতার যেমন মুখে হাসি ফুটে উঠল, তেমনি নীলের চোখে ফুটে উঠল রাগ। আদ্রিতার ইনভেস্টর কাম ফ্রেন্ড বিজনকে দু চোখে দেখতে পারে না নীল। আদ্রিতা খুশি মনে বাক্সটা খুলতেই দেখতে পেল একটা লাল পার্টি গাউন, সঙ্গে একটা ছোট্ট চিরকুট। কনগ্রাচুলেশনস আদ্রিতা, আজ সন্ধ্যায় এটা পরেই তুমি ডিল সাইন করবে, তারপর আমার সাথে ডিনারে যাবে। এই সবকিছুই বিজন করছে শুধুমাত্র তোমার সুযোগ নেওয়ার জন্য। ও ভালো লোক নয়। আদ্রিতাকে সাবধান করে বলে উঠল নীল, কিন্তু ওর সাবধানতার ফল হলো উল্টো। তেলে বেগুনে জ্বলে উঠল সবাই। নিজের পকেট গড়ের মাঠ, এদিকে অন্যের গিফট থেকে হিংসেতে চলে যাচ্ছে। ব্যঙ্গ করে বলল চিত্রা। হঠাৎ নীলকে চ্যালেঞ্জ ছুড়ে দিল আদ্রিতা, ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। এই ড্রেসটার দাম 50,000 টাকা। আজ সন্ধ্যে 7টার আগে এমন একটা ড্রেস কিনে দাও, আমি তোমার ড্রেস পরে ডিল সাইন করব। বিজনের সঙ্গে ডিনারেও যাব না। পারবে? এইবার আর চুপ করে থাকতে পারল না নীল। নিজের দাম্পত্যকে বাঁচাতে সে মরিয়া হয়ে বলে উঠল, পারবো, শুধু দোহাই তোমাকে ওই বিজনের সঙ্গে ডিনারে যেও না। কথাটা যেন মনে থাকে। কাজটা করতে না পারলে কিন্তু তোমাকে ঘুঁটের মালা পরাবো। চিত্রাও নিজের রাগ উগরে দিল নীলের প্রতি। এটি সেন পরিবার, শহরের অন্যতম ধনী একান্নবর্তী পরিবার। তবে এই পরিবারকে সুখী পরিবারের অপবাদ পরম বিন্দুকেও দেবে না। এই বাড়িতে রোজ সকালে তুচ্ছ কারণে অশান্তি বেঁধে যায়, আর প্রত্যেক অশান্তির দায় শেষ পর্যন্ত নীলের ঘাড়ে গিয়ে পড়ে। অপমান সহ্য করেও নীল কোথাও যায় না, ঘর জামাই হয়ে পড়ে থাকে। কারণ ও জানে পরিবার ভাঙার যন্ত্রণা। পাহাড় প্রমাণ চিন্তা নিয়ে না খেয়ে নিজের ভাঙা স্কুটারে চড়ে রাস্তায় বেরিয়ে পড়ল নীল। এখন 12টা বাজে, হাতে বেশি সময় নেই, কিন্তু যার পকেটে মাত্র 50 টাকা, যে গত 2 বছর শ্বশুর বাড়ির অন্নে প্রতিপালিত, সে কিভাবে একদিনে রোজগার করবে 50,000 টাকা? রাস্তায় যাকেই দেখে তাকে হন্যে হয়ে জিজ্ঞেস করে নীল, একটা কাজ দিতে পারেন দাদা? আমার টাকার বড্ড দরকার। কেউ তাকে পাগল বলে এড়িয়ে যায়, কেউ আবার মুখ ঝামটা দিয়ে তাড়িয়ে দেয়। খুঁজতে খুঁজতে হঠাৎ একটা সাইনবোর্ডের দিকে চোখ যায় নীলের। সেখানে লেখা আছে, রক্তদান জীবনদান। এখানে উপযুক্ত মূল্যে রক্ত ক্রয় করা হয়। নীল জানতো পয়সার একটা জোগাড় হয়ে গেছে। নীলের ব্লাড গ্রুপ বেশ বিরল, ও নেগেটিভ। বাজারে এর চাহিদা প্রবল। নিজের রক্ত বিক্রি করে ওর ভালোবাসার জন্য উপহার কিনবে নীল। নিজের প্রেমকে প্রমাণ করতে চায় সে। এদিকে সাইনবোর্ডের ঠিকানায় পৌঁছতেই ডাক্তাররা লুফে নিল তাকে। ডাক্তারদের জোর জবরদস্তি করে পুরো 2 বোতল রক্ত দেওয়ার পর নীল পেয়ে গেল 30,000 টাকা। নীল ভেবেছিল 3 বোতল রক্ত দিয়ে পুরো টাকাটাই জোগাড় করে ফেলবে সে, কিন্তু ডাক্তারবাবু রাজি হলেন না। 30,000 টাকা নিয়ে নীল বেরিয়ে এলো হসপিটাল থেকে। ওখান থেকে দেওয়া ডিম কলাটা খেতে গিয়ে দেখলো রাস্তায় বসে থাকা এক ভিখারি বাচ্চা ওর দিকে লোলুপ দৃষ্টিতে চেয়ে রয়েছে। খাবারটা আর মুখে তুলতে পারলো না নীল। হাসি মুখে তা বাচ্চাটাকে দিয়ে এগিয়ে গেল। পেটে একটা দানাও পড়লো না তার। মাথাটা খুব ঘুরছিল, পায়েও বিশেষ জোর পাচ্ছিল না সে। কিন্তু হাত ঘড়ির দিকে চোখ যেতেই নীল চমকে উঠল। এখন দুপুর 2টো, হাতে মাত্র কয়েক ঘন্টা। নিজের বউকে সেই বিজন রাক্ষসের হাত থেকে রক্ষা করার জন্য নীলের চাই আরো 20,000 টাকা। এভাবেই ঘুরতে ঘুরতে 3টে বেজে গেল। একে আদ্রিতার কাছে মুখ দেখাতে না পারার দুশ্চিন্তা, তার উপর দুপুরবেলার সূর্যের তেজ। হঠাৎ নীলের চোখের সামনে অন্ধকার নেমে এলো। সোজা গিয়ে সামনে থেকে এগিয়ে আসা একটা ফুড ট্রাকে ধাক্কা মারল সে। তারপর আর কিছু মনে নেই। কিছুক্ষণ পর চোখ মেলে নীল দেখলো রাস্তার মাঝখানে পড়ে আছে সে। চারপাশে অনেক লোক। ফুড ট্রাকের মালিক কমলবাবুর রাগত গলায় বলে চলেছে, কি সব উটকো লোক এসে পড়ে,
এক পার্টির জন্য হন্যে হয়ে ওয়েটার খুঁজছি, তার উপর আবার এসব ঝামেলা। এ তো উঠে পড়েছে। এখন আমি চলি। এদিকে ঘড়ির দিকে তাকাতেই নীলের বুকটা ধক করে উঠল। 3:30 বাজে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কমলবাবুর পা চেপে ধরল সে। ক্ষমা করবেন দাদা, আপনি কি কোনো ইভেন্টের কাজে যাচ্ছেন? আমাকে ওয়েটার কাজটা দিন না, খুব দরকার দাদা। 20,000 টাকা জোগাড় করতে হবে। নীলকে এমন কাকুতি মিনতি করতে দেখে লোকটা অবাক। মাথা ফেটে রক্ত পড়ছে, আর এখানে তার মধ্যে কাজ চাইছে। কমলবাবু পা ছাড়িয়ে বলল, বেশ বেশ, একটা টিটি পার্টি আছে, সেখানে লোকেদের খাবার দেওয়া, বাসন মাজা, টেবিল পরিষ্কার করা, এই সব। পারবেন আপনি? তবে অত দিতে পারবো না, 15,000 দেব। চলবে? কিন্তু মেঘ না চাইতেই জল। প্রস্তাবটা লুফে নিল নীল। চলমন পায়ে উঠে দাঁড়ালো সে। লেক গার্ডেন্সের একটা বিলাসবহুল বাগান বাড়িতে আজ সব বড় লোকের বউদের টিটি পার্টি চলছিল। সেখানে পৌঁছে নীল তড়িঘড়ি নিজের নোংরা জামাকাপড় ছেড়ে ওয়েটারের কস্টিউমটা পরে নিল। জায়গাটা ডেকোরেট করে খাবার পরিবেশন করতে যাবে এমন সময় নীল দেখলো আদ্রিতার মা চিত্রা এবং কাকাতো বোন অর্পিতাও এসেছে সেখানে। ওদের দেখে প্রমাদ গুনল নীল। এরা দুজন নীলকে দেখতে পেলে আর রক্ষে নেই। হয়তো এমন ঝামেলা করবে যে কমলবাবু ওকে টাকাটাই দেবে না। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে কি করবে ভাবছিল নীল। তখন কমলবাবু পেছন থেকে তাড়া লাগালো, সঙ্গে মতো দাঁড়িয়ে আছো কেন? খাবার সার্ভ করো। কাঁপা পায়ে পা বাড়াতেই কমলবাবু বলে উঠল, আরে মাছ ছাড়া যাচ্ছ কেন? এসব বড় লোকেরা ভীষণ হেলথ কনসিয়াস হয়। কমলবাবু বকুনিতে যেন আশার আলো দেখতে পেল নীল। মাস্ক পরে চুপচাপ সবাইকে খাবার সার্ভ করে বেরিয়ে এলো সে। তারপর মদের পেগ বানিয়ে লোকের এটো কাটা তুলে টেবিল মুছে বাসন মেজে সবটা প্রায় সামলে নিল নীল। কিছু টাকা টিপস পেয়ে সাথে কমলবাবু দেওয়া টাকা যোগ করে 20,000 টাকা জোগাড় করে নিল সে। মনের আনন্দে লাফিয়ে উঠল নীল। ভাবলো, আদ্রিতা, আজ